গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া CNN টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তার সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আবু সাইদ অপুর রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক সম্প্রচার মাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমটিকে তিনি বলেছেন, নির্বাচন যদি বৈধ বা আইনসঙ্গত না হয় তাহলে তার কোনো মানে হয় না। গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন এবং উপভোগ্য একটি নির্বাচন নিশ্চিত করাই তার কাজ বলে জানান ডক্টর ইউনূস। My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote because our voters couldn't vote for the last 15 years. ডক্টর ইউনূস আরো বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত হিসেবে বিবেচিত ব্যাপক সংস্কার সম্পন্ন করার কাজ করছে। Our commitment was to make sure that we do the reform desired by the people during this uprising, commitment they have made to the nation during the uprising, put them into these three categories. The reform. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। CNN বলছে, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যাবর্তনের অনুরোধে সাড়া দেয়নি। এর ফলে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হয়েছে। But definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। Saying what are the problems? নির্বাচন বানচাল করতে এখনো ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় দলের স্থায়ী কমিটির অপর দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানও নির্বাচন সংস্কার, খালেদা জিয়া ও তার পরিবারের সদস্য এবং বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিবাদী অপশাসনকালে নির্যাতনের বিচার দাবি করেন। ইলিয়াস মাদবরের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে আল্লাহর কাছে আরো দীর্ঘ জীবন কামনা করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন, খালেদা জিয়া কারাগারে থাকাকালীন সময়ে তার সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, বিএনপির হাল ধরেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অনেক রক্তপাত হলেও এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। যত রক্ত ঝরুক, যত জীবনে যাক, এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুঃসময়ে বহু মানুষ দল ছেড়ে গেছে, কিন্তু দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। রাজনীতির এক দুঃসময়ে জন্মলাভ করেছিল শহীদ জিয়ার হাত ধরে। সেই দলটা সামরিক স্বৈর শাসন ধ্বংস করার চেষ্টা করেছে। বহু মন্ত্রী, বহু এমপি, বহু নেতা দল ত্যাগ করেছে। দলের সেই দারুণ দুঃসময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের কেক না কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শীতলক্ষা নদীর তীরবর্তী সারুলিয়া এলাকার 7টি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক 40,000 ঘনফুট মূল্যবান পাথর জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব 11 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষা নদীর তীরে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে রাত 8টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় 7টি আড়তে ট্রাকে বোঝাই সাদা পাথর বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরের মধ্যে আস্ত ও মেশিনে ক্রাশ করা পাথর রয়েছে। তিনি আরও বলেন, অভিযানের সময় আড়তের লোকজন পালিয়ে যায়। মালিকপক্ষের তালিকা তৈরি করে পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা হয় সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি। এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি, এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। সো আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের ইসে আছে। আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে 13টি তাজা ককটেল, 25টি আধা প্রস্তুতকৃত ককটেল, 400 গ্রাম গান পাউডার বিস্ফোরক, 2টি সামুরাই তলোয়ার, 12টি হকি স্টিক, 29টি হেলমেট, 2টি ড্রাগন লাইট, 21 কেজি গাঁজা, 12 প্যাকেট হিরোইন, নগদ 1 কোটি 13 লাখ টাকা ও একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক মামলা সহ সর্বমোট 38টি মামলা রয়েছে। এই বছরের শুরুর দিকে বুনিয়া সোহেল গ্রেফতার হয়েছিল, কিন্তু 6 মাস কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। এর পরপরই বুনিয়া সোহেল আবার ঢাকার বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন। রাজশাহীর পবা উপজেলার বামুনশিখর এলাকায় ঋণের দায় ও পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক কৃষক। সকাল 9টার দিকে নিজ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও 1.5 বছর বয়সী মেয়ে মিথিলা। পুলিশ মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। পুলিশ জানায়, মিনারুল ও তার ছেলে এক ঘরে ছিলেন, অন্য ঘরে ঘুমাচ্ছিলেন স্ত্রী ও মেয়ে। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। স্থানীয়রা জানান, মিনারুল একসময় জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদকও গ্রহণ করতেন। এতে বিপুল পরিমাণ ঋণ হয়। সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও আর্থিক সংকট কাটেনি। অনেক সময় পরিবারের দুবেলা খাবারও জুটত না। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে। ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। রাজধানীর বাজারে মাছ ও সবজির যোগান কমছে, এজন্য দামও বেশ চড়া বলে দাবি করছেন বিক্রেতারা। চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া 400 টাকা কেজির নিচে কোনো মাছ নেই। আর নদ নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 600 থেকে 1000 টাকা। আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন, করলা সহ বেশ কিছু সবজির। বেড়েছে ডিমের দাম, পেঁয়াজের দামও লাগামহীন। আর এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল কদিনের টানা বৃষ্টিকে অজুহাত হিসেবে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। নিত্য প্রয়োজনীয় পণ্য, পেঁয়াজ, আদা ও ডালের দাম বাড়তি থাকলেও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। 780 দেশি ষাঁড় গরু যেটা, ওটা 780। আর এমনি গাইটাই হইলে দামর টামর হলে 10-20 টাকা কম। এই পোস্তা 100 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, শসা 100 টাকা আছে, 80 টাকা আছে কেজি, বটবটি 100 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা ছিল, মাঝখানে আসবে না বলে দাম আরো বাড়ছে। দাম এখন বেড়েছে, সেই ক্ষেত্রে এখন
এভাবে চলতেছে আর কি বাংলাদেশ। ভরা বর্ষা মৌসুমে সরবরাহ কম এমন কারণ দেখিয়ে বাজারে বেড়েছে সব ধরনের মাছের দামও। ক্রেতাদের ভিন্ন মত থাকলেও বিক্রেতাদের দাবি ইলিশের দাম কিছুটা কমেছে। এই মাছটা আমার কাছে চাচ্ছে যে 1200 টাকা কেজি। এই মাছ আমরা 600 টাকা কেজি, 500 টাকা কেজি এক সময় আমরা খেয়েছি। 1300 টাকা দিয়ে কিনতে পারছি, আমার ক্রয় ক্ষমতার মধ্যে দেখে আমি কিনতে পারছি, কিন্তু 3000 টাকা যে ইলিশ মাছ ওটা আমার ক্রয় ক্ষমতার ভিতরে নাই, এই জন্য আমি কিনতে পারিনি। পাঙ্গাস ছোট হইলো 180, বড়রা 4 কেজি জন হইলো 240। পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত 15 দিনে 1 ডজন ডিমে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা হালি বিক্রি করতেছে 48 টাকা, আর 1 ডজন যারা নিচ্ছে 144 টাকা আসে, রাখতেছে 140 টাকা। আগের তুলনায় 100 ডিমে 300 টাকা বৃদ্ধি। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। টানা বৈরী আবহাওয়া, বৃষ্টি আর জলাবদ্ধতায় বরিশালের ব্যস্ততম সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। একে তো 2 লেনের শুরু ঢাকা বরিশাল মহাসড়ক, তার উপর নিষিদ্ধ 3 হুইলারের জটলা, মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে খানাখন্দ। ফলে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই এই মহাসড়ককে 6 লেনের দাবিতে রাজপথে বরিশালবাসী। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে নিরবিচ্ছিন্ন সড়কে সংযুক্ত 21টি জেলা। সড়ক পথের আমূল পরিবর্তনে যোগাযোগে উন্মোচন হয়েছে নতুন দিগন্ত, কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো আঞ্চলিক মহাসড়কে নামতেই যেন হোঁচট খাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে ঢাকা বরিশাল কুয়াকাটার মহাসড়কটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বরিশাল ইসলাদি, জয়শ্রী, গৌরনদী, ভোরঘাটা থেকে মাদারীপুর হয়ে ভাঙা পর্যন্ত সড়কের মাঝে বড় গর্ত। অবৈধ ভাবে যদি দখল করে রাখে আলফা 3 হুইলার যারা আছে, গভর্নমেন্ট যেটা করার চলার নিয়ম নাই যেটা বলছে, এখন আমরা গভর্নমেন্টের রেভিনিউ দেই, কিন্তু আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না। আমাদের এই রাস্তাটা কমপ্লিট করে দেখ, রাস্তাটা কাজ করে দেখ, আমাদের এতটুকু। 2 লেনের সরু সড়ক আর মহাসড়কের আতঙ্ক, অবৈধ 3 হুইলার, অটোরিকশা বাড়িয়ে দেয় দুর্ঘটনার বাড়তি ঝুঁকি। বেশ কিছু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এই বর্ষার মধ্যে, যে গাড়ি নামিয়ে গেছে রাস্তার বাইরে। দীর্ঘ 97 কিলোমিটার সড়কই যেন চালক এবং যাত্রীদের জন্য এক আতঙ্ক। যে খারাপ অবস্থা, তাতে আমরা সাধারণ জনগণ বা সাধারণ যাত্রীরা চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে আর কোনো রাস্তার সংস্কার হয়নি। ভাঙা সড়ক মেরামত আর 6 লেনের নতুন মহাসড়কের দাবি তুলছেন এই রাজনীতিবিদ। 6 লেন কুয়াকাটা পর্যন্ত সড়ক, এইটার ব্যাপারে বরিশাল বিভাগীয় মিটিংয়ে, সমিতির মিটিংয়ে আলোচনা হয়েছে, জেলা মিটিংয়ে আলোচনা হয়েছে, এগুলোকে এই বিভাগীয় উন্নয়ন পরিষদের সাথে সমন্বয় করতে হবে। বর্ষা মৌসুমে বিটুমিন দেয়া যাচ্ছে না, তবে জনগণের ভোগান্তি লাঘবে কাজ করা হচ্ছে বলছে সড়ক বিভাগ। সাময়িকভাবে আমরা এখানে ব্যাস বালু ফেলিয়ে, ইট ফেলিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ যদি বর্ষাকালটা শেষ হয়ে গেলে আমরা এখানে পার্মানেন্ট ট্রিটমেন্টে যাব। একদিকে 2 লেনের সড়ক, তার উপরে খানাখন্দে ভরা, এতে নষ্ট হচ্ছে পরিবহন, ঘটছে দুর্ঘটনা আর বাড়ছে মৃত্যুর মিছিল। তাই সড়ক বিভাগ দ্রুত নিবে এর ব্যবস্থা, এ প্রত্যাশায় সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। দীর্ঘ 6 বছর পর হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ছাত্র সংসদের এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে বাড়তি উচ্ছ্বাস। দলগুলোর মাঝে চলছে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার দেওয়ার প্রতিযোগিতা। গুরুত্ব পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট, ধর্মীয় স্বাধীনতা সহ নানা সংকট সমাধান। এখন পর্যন্ত দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে 42টি, জমা পড়েছে 7টি। বিস্তারিত মিস্টার গালিবের রিপোর্টে। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা আয়োজন। শিক্ষার্থীরা বেছে নেবেন নিজেদের পছন্দের প্রতিনিধি। সর্বশেষ তথ্য মতে নির্বাচনকে ঘিরে ভিপি পদে মনোনয়ন কিনেছেন 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন সহ কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে মনোনয়ন কেনা হয়েছে 42টি, জমা পড়েছে 60টি।
ডাকসুর তফসিল ঘোষণার পর হল কমিটি সহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনা হলেও প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ নির্বাচনে ভরসা রাখতে চান শিক্ষার্থীরা। এটা ভোটাধিকার প্রয়োগ একজন নাগরিকের জন্য আনন্দের, তেমনি একজন শিক্ষার্থী হিসেবে ডাকসুতে তিনি ভোট দান করবেন, এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। কারণ ডাকসুর মাধ্যমে এই গণতান্ত্রিক সুষ্ঠু যে চর্চাটা সেটা মানে ফেসিলিটেট হবে আর আমি এটা মনে করি। স্টুডেন্টরা আগের থেকে এখন হয়েছে, সোচ্চার হয়েছে, তারা এখন যে কোনো বিষয়ে মতামত দিতে পারছে। এইটাই আশা করতেছি যে যারাই নির্বাচিত হবে ফেয়ার ভোটের মাধ্যমে নির্বাচিত হবে and তারা স্টুডেন্টদের নিয়ে কাজ করবে। প্রার্থীদের অঙ্গীকারে গুরুত্ব পাচ্ছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, আবাসন সংকট সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ নানা বিষয়ে। সাধারণ যে শিক্ষার্থী আমরা চাই যে আমরা হলে পরিবেশ যেন ভালো থাকে, আমাদের যে অধিকারটা আছে আমরা যেন সেটা পাই। ক্যাম্পাসের সেফটির বিষয়টা নিশ্চিত করতে হবে, যে কেউই যেন মানে ক্যাম্পাসের স্টুডেন্ট হোক বা ক্যাম্পাসের বাইরের কেউ হোক যেন এসে আমাদের ক্যাম্পাসে হ্যারাস করতে না পারে। আমার মনে হয় না কেউ আসলে আগের মতো যে ফ্যাসিবাদী আচরণ আবার ফিরে নিয়ে আসবে, সেটা পারবে না। এই জন্য যেখানে আসলে সাধারণ শিক্ষার্থী সবার ভোটের মাধ্যমে সে নির্বাচিত হবে। সম্ভাব্য প্রার্থীরা দিচ্ছেন সংকট সমাধানের প্রত্যাশা, কাজ করতে চান শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়। ক্যাম্পাসে হচ্ছে যে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, আমাদের নারী স্টুডেন্টদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, তাদেরকে যত্রতত্র প্রায়ই আমরা দেখি যে হ্যারাস হইতে হয়, আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করা। আমি কোনো প্যানেল থেকে না, আমি হচ্ছে মোটামুটি ক্যাম্পাসে অনেক দিনের মতো কাজ করেছি এবং গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে ভূমিকা থাকার সুযোগ হয়েছিল। ওই জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে আমার আগে থেকে একটা কানেক্টিভিটি আছে। পরবর্তী সময় যেটা দেখেছি আমরা, অভ্যুত্থানের শক্তিগুলো কিন্তু একটা পর্যায়ে দুর্নীতি বা অনেক কিছু জড়িয়ে গিয়েছে। তো ওইরকম জায়গায় যারা যায় নাই, এরকম যারা ভালো ফেসগুলো রয়েছে এবং শিক্ষার্থীদের কাজ করছে অতীত, এরকম যারা আছে এদেরকে নিয়ে হয়তো আমি আমার মতো করে আগাতে পারি। গেস্ট রুম, গণরুম সহ পতিত ফ্যাসিবাদী সংস্কৃতি ভেঙে দিয়ে প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার মান নিশ্চিত হবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। দখলে বিপন্ন হবার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর কেয়ার ঐতিহ্যবাহী জিয়া খাল অবৈধ দখলে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা। অনেক স্থানে বাঁধ দিয়ে পানি আটকে দেওয়ায় হুমকির মুখে হাজারো কৃষি জমি। বর্ষায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্লাবিত হয় আশেপাশের এলাকা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। কসবা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাহ গালিব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর, কেয়ার এবং খাড়ারা এলাকার মধ্য দিয়ে বহমান জিয়া খালটি। এটি মিশেছে কুমিল্লা সিলেট মহাসড়কের সিএনবি খাল এবং কুটি চৌমনি হয়ে বিজনা ও বুড়ি নদীতে। ঐতিহ্যবাহী জিয়া খাল এখন শুধু পানি নিষ্কাশনের পথ নয়, এটি শত শত একর জমির সেচ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে হুমকির মুখে কসবার এই জিয়া খাল। বর্ষায় পানি জমে প্লাবিত হাজারো কৃষি জমি। খাল দখলের কারণে কেবল কৃষি নয়, স্থানীয় পরিবেশও হুমকির মুখে পড়েছে। ফসল করা খুব কষ্ট হয়, 2বার 3বার মাইর গেলে আবার লাগান লাগে। ভরাট করে আমাদেরকে বিরাট ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। বর্ষায় বাঁধ দিয়ে পানি আটকে দেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্লাবিত হয় আশেপাশের এলাকা। খাল উন্মুক্ত না করলে ভবিষ্যতে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এই খালগুলোকে ভরাট করে জনদুর্ভোগ তৈরি করেছে। কিছু লোক এই খালগুলোকে ভরাট করে বাড়ি এবং পুকুর করছে, তার কারণে এখানে 300 একর জমিতে মানে পুরাই কোনো ধান করা যায় না। এই সিজন আসলে মানে পুরাই পানিতে, বৃষ্টির পানিতে পুরাই পানি তলায় যায়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বারবার নোটিশ দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যারা দখল করে রেখেছে তাদেরকে আমরা মৌখিক নির্দেশনা দিই এবং একই সাথে তাদেরকে নোটিশ দেওয়ার কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ দখলদারদের আমরা উচ্ছেদ করতে সক্ষম হব। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই খাল উদ্ধার করে পানি চলাচলের পথ সচল করার দাবি স্থানীয়দের।